আপিসে পানের আর জর্দার কৌটো দুই ফেলে এসেছেন গোপীকৃষ্ণবাবু। বউবাজারের মোড়ে এসে মনে পড়ল ছাতিটা আজ আবার আনেননি। বৃষ্টি হবে না ধারণা ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে ছাতি না এনে ভুল করেছেন। মেঘ জমে আছে সেন্ট্রাল এভিনিউর বড় বড় বাড়িগুলোর মাথায়। পানির কৌটো ফেলা চলে না, টেবিল থেকে কে উঠিয়ে নিয়ে যাবে। আবার আপিসে ফিরলেন। ইনচার্জবাবু তখনও কাজ করছেন এক মনে, অথচ কেউ নেই ডিপার্টমেন্টে। খোসামুদে কোথাকার, মরুক খেটে। 150 টাকা মাইনের মতো কাজ দেখানো চাইতো সাহেবদের, নইলে যদি তাড়িয়ে দেয়। দিনকাল ভালো না, তাদের যে 50টি টাকা সেই 50টি টাকা, কেউ নেবেও না, কেউ বাড়তি দেবেও না। এই যুদ্ধের বাজার চালানো যে কত দায় হয়ে উঠেছে সেই বোঝে যে চালায়। 50টি টাকা মাইনে, 1 পয়সা উপরি নেই। ওভারটাইম খাটলে 1 টাকা দৈনিক পাওয়া যায় বটে, কিন্তু ওভারটাইম কদিন হয় মাসে? আপিস থেকে রেশন দেয় তাই রক্ষে, নইলে না খেয়ে মরতে হতো সপরিবারে। খিদে পেয়েছে বড়। মোড়ের ওই দোকানটায় এবার পানের কৌটো নিতে আসবার সময় দেখে এসেছেন বেশ বড় বড় কচুরি ভাজছে। নিশ্চয়ই 4 পয়সায় একখানা। খেতে ইচ্ছে তো হয়, পয়সায় কুলোয় কই। একটা দোকানে বসে আধ পেয়ালা চা 2 পয়সা দিয়ে কিনে নিয়ে একটা বিড়ি ধরিয়েই আপাতত খিদের শান্তি করলেন গোপীকৃষ্ণবাবু। পাশের ওই লাল বাড়িটা তখন মেস ছিল। 50-এর 2 ধন্বন্তরী বোসের লেন। গোপীকৃষ্ণবাবু মনে মনে হিসেব করলেন, 33 বছর আগের কথা। বঙ্গবাসী কলেজে 3rd ইয়ারে পড়েন উনি তখন। সেসব দিনের কথা, হায় রে হায়! সেই বিপিন, কানু, বিনোদবাবু, শীল, মতি, ক্যাংলা, টেরা শম্ভু, সুশোভন মিত্তির কত বন্ধুত্ব, কত গলাগলি, কত ভাবের আদান প্রদান। কত বড় বড় আশা ছিল মনে, বোম্বেতে গিয়ে চাকরি করব, দেশের সঙ্গে সম্পর্ক রাখব না, সাহেব হয়ে যাব, এমনকি পার্সি। প্রথম যৌবনের নেশায় ইডেন গার্ডেনে 2-4টি পার্সি তরুণীকে বেড়াতে দেখবার ফলই বোধহয়। আর একটা বড় শখ ছিল বিলেত যাবার। সেটা অবশ্যই তখনই একটু দুরাশার মতোই ছিল, তবুও নিতান্ত দুরাশা ছিল না। সম্মুখে বিস্তৃত জীবন পড়ে আছে, কেন হবে না? হলেও তো হতে পারে। এখন কিন্তু তার আকাশ কুসুমত্ব যতটা ফুটে বেরিয়েছে তখন ততটা হয়নি। টেরা শম্ভু, শম্ভুনাথ চক্রবর্তী, এমবি হোমিও, স্বর্ণপদকপ্রাপ্ত, বিনামূল্যে সমাগত দরিদ্র রোগীগণের চিকিৎসা করেন। বউবাজারের মোড়ে একটা ছোট্ট ঘরে ডিসপেন্সারি ফেঁদে বসে আছেন আজ বহু বৎসর। বিশেষ কিছু হয় বলে মনে হয় না। গোপীকৃষ্ণবাবু মাঝে মাঝে আপিস ফেরত সেখানে বসে চা খান, চায়ের পয়সা বাঁচে। আজও গেলেন। শম্ভু ডাক্তারের ডাক্তারখানায় রোগীর ভিড় নেই, এই একটা সুবিধে। শম্ভু বসে বসে খবরের কাগজ পড়ছে। গোপীবাবুকে দেখে কাগজ রেখে বলল, আরে এসো এসো, একটা খবর দেখেছ? জাপানিরা আবার 6 মাইল। আরে ভাই, ওসব রেখে দাও, নিজেরা মরছি নানান তালে, আবার পরের খবর রাখতে গেলে বাঁচি কেমন করে? তা চা খাওয়া ফিনিশ? না না, বসো, আনাই। কেন, স্টোভ কি হলো? পিন পাচ্ছি নে, স্টোভটার যে কি হয়েছে কাল থেকে। চা আনাই, দাঁড়াও। ও মধু! ডিসপেন্সারির চাকর মধু পাশের দোকান থেকে 2 পেয়ালা চা নিয়ে এলো ঘরের কেটলি নিয়ে। 2 পেয়ালা ভর্তি করে কেটলিতে একটু বাড়তি চা রইল, সেটুকু আবার পরে ঢেলে দিলে। চা খেতে খেতে শম্ভু ডাক্তার ও গোপীকৃষ্ণবাবু বিদেশ ভ্রমণের গল্প করেন, অর্থাৎ ভ্রমণ করবার ইচ্ছা প্রকাশ করেন। করা উচিত বা করলে ভালো হয় সে কথা বলেন। 2 বন্ধুরই খুব বেড়ানোর শখ, কিন্তু সংসার নিয়ে জড়িয়ে পড়েছেন। টাকা পয়সায় কুলোয় না, কোথাও কখনো যাওয়া ঘটে না, বলেই সুখ। শম্ভু ডাক্তার পশ্চিমে গিয়েছেন মগরা পর্যন্ত,
তাও অনেক কাল আগে। সেখানে ছিল মাসির বাড়ি। গোপীকৃষ্ণ তার চেয়ে একটু বেশি, বর্ধমান পর্যন্ত। দুই বন্ধুর পশ্চিম ভ্রমণের এই পর্যন্ত ইতি। তবে প্রতি বৎসর পুজোর আগে দুজনে বসে বিদেশ ভ্রমণের প্ল্যান আঁটেন নানা রকম। এবার কোথাও যাওয়া যাক, বুঝলে? কত পয়সা তো কত দিকে খরচ হচ্ছে। টাকা 40টা হলে একবার কাশিটা ঘুরে আসা হয়। তখন তর্ক বাঁধে দুজনে, কাশী না গয়া কিংবা সাঁওতাল পরগনা। অবশেষে সেদিন ব্যাপারটা মুলতবি থাকে। পরদিন আবার শুরু হয় আলোচনা। কি বলো, তাহলে ভাগলপুরই ঠিক করা যাক? পাহাড় কখনো দেখা হয়নি। আচ্ছা, ভাগলপুরে কি পাহাড় আছে? ঠিক সংবাদ দুজনের কেউ জানেন না। এমনিভাবে পুজো এসে পড়ে। এই 1 মাসে বহু নাম উচ্চারিত হয় ভ্রমণ সম্পর্কে। পেশোয়ার, কাশ্মীর থেকে শুরু করে দিল্লি, জয়পুর, বৃন্দাবন, শিলং, এমনকি বীরভূম জেলার নলহাটি পর্যন্ত। শেষ পর্যন্ত কোনোবার কোথাও যাওয়া ঘটে না। শম্ভু ডাক্তারের 3 মাসের দোকান ভাড়া বাকি পড়তে বাড়িওয়ালা নালিশের ভয় দেখায়। গোপীকৃষ্ণবাবুর ছোট ছেলে টাইফয়েডে পড়ে, যায় সব ভেস্তে। বহু বৎসর ধরেই এমন চলেছে। তবুও এরা ছাড়বার বা দমবার পাত্র নন। শ্রাবণ মাসের শেষ থেকে শুরু করে পুজোর সময় পর্যন্ত ভ্রমণের সম্বন্ধে আলোচনা এদের কামাই নেই। এতে তো পয়সা খরচ হয় না, অথচ টাইম টেবিল ঘেঁটে 5টা দূরের নাম পড়ে বেশ আনন্দ পাওয়া যায়। আজও গোপীকৃষ্ণবাবু চা খেতে খেতে বললেন, আর মাসখানেক বাকি পুজোর, এবার কিন্তু কোথাও যাওয়া নিতান্ত দরকার। ঠিক করে ফেলা যাক আজই, বুঝলে? টাইম টেবিল আছে তো? টাইম টেবিল তৈরি। যারা কখনো কোথাও বেড়ায় না তাদের টেবিলে সর্বদা টাইম টেবিল মজুদ থাকে। শম্ভু ডাক্তার খাপ থেকে চশমা খুলে টাইম টেবিলের পাতা উল্টান। আচ্ছা, চিত্রকূট জায়গাটা নাকি খুব ভালো, তুমি জানো কিছু? এক অন্ধ আরেক অন্ধকে পথ দেখায়। গোপীকৃষ্ণবাবু বলেন, হ্যাঁ, তা বেশ ভালো জায়গা। ভাড়াটা দেখো হে, এবার ভাইয়ার অমত করো না, চলো চিত্রকূটই যাওয়া যাক। গোপীকৃষ্ণবাবু ন্যায্য পক্ষেই বলতে পারতেন তার মতামতের অভাবেই যে এতকাল ভ্রমণ বন্ধ আছে, এ কথা সত্যি নয়। কিন্তু তিনি কোনো প্রতিবাদ করেন না। চিত্রকূটের ভাড়া বেরুল টাইম টেবিল খুঁজে। শম্ভু ডাক্তার বললেন, ওর উপর ধরো আরও 20টে টাকা, খাওয়া দাওয়া, পান, সিগারেট, যুদ্ধের বাজার, বুঝলে না? সে তো বটেই। তাহলে এবার আর অমত করো না, এখন রেডি হওয়া যাক, কি বলো? পুজো তো এলো। দুই বন্ধুতে আরও 2 ঘন্টা বসে ভ্রমণের নানা পরামর্শ করেন। বাড়ি থেকে খাবার তৈরি করে নেওয়া উচিত, সব জিনিস আঁকড়া, বেডিং কি কি সঙ্গে নেওয়া যায়। শম্ভু ডাক্তার মুখে মুখে বলতে লেগে গেলেন, এই ধরো একটা মশারি, বালিশ। গোপীকৃষ্ণবাবু অধীরভাবে বললেন, আহা, মুখে কেন, কাগজে লিখে ফেলো না, কাজ পাকা করা দরকার। মশারি, বালিশ, তারপর গায়ে দেবার কম্বল। সুজনি। একজন লোক ফুটপাতে দাঁড়িয়ে বললে, এটা কি ডাক্তারখানা? শম্ভু ডাক্তার হাতের কলম ফেলে ব্যস্তসম্মতভাবে উঠে দাঁড়িয়ে বলে উঠলেন, হ্যাঁ, ডাক্তারখানা, কি দরকার? লোকটা বললে, হোমিওপ্যাথিক? হ্যাঁ, হোমিওপ্যাথিক, ভালো হোমিওপ্যাথিক। কার অসুখ? অসুখ কারো না, এমনি জিজ্ঞাসা করছি। সে চলে গেল। শম্ভুবাবু আবার এসে টেবিলে বসে কলম ধরলেন। বিরক্তির সুরে বললেন, মিছিমিছি জ্বালায়, যেমন সব কাণ্ড। হ্যাঁ, তারপর বলো। সুজনি। রাত 10টার সময় ব্যাপারটি অমীমাংসিত ও মুলতবি রেখে দুই বন্ধু বাড়ি রওনা হন। কথা হয় আগামীকাল আবার বিকেলে একত্র হয়ে পুনরায় আজকের খেই ধরা হবে, চলবে পরামর্শ। বাড়ি ফিরে গোপীকৃষ্ণবাবু আহারাদি করে শয়ন করেন। কিন্তু উত্তেজনায় ঘুম আসে না। চিত্রকূট কত দূর না জানি, কত পাহাড় জঙ্গল দিয়ে যাওয়া, অনেক দূরের ট্রেন জার্নি, কত মজা হবে রাস্তায়।
ভালো কথা, একদিন ভালো সিগারেট নিতে হবে সঙ্গে। কত পয়সা তো কত দিকে যাচ্ছে। জীবনের একটা সুখ, বড় বড় পাহাড় দেখা যাবে পথে। পাহাড়ই কখনো দেখা হয়নি। ছুটির আর কতদিন দেরি? গোপীকৃষ্ণবাবু ক্যালেন্ডার দেখলেন উঠে। ২৬ দিন বাকি মোটে। টাকার জোগাড় দেখতে হয় এখন থেকেই। গোপীকৃষ্ণবাবুর স্ত্রীর পিত্রালয় কোলাঘাটের কাছে। তার এক শ্যালক মিলিটারিতে কি চাকরি পেয়ে কানপুরে চলে গিয়েছিল। আজ ২ দিন বাবদ চিঠি এসেছে যে সে শ্যালকটি বাড়ি এসেছে। তার সঙ্গে দেখা করতে যাওয়া দরকার। গোপীকৃষ্ণবাবুর স্ত্রী স্বামীকে তাগাদা দিতে লাগলেন, কবে সেখানে যাওয়া হচ্ছে। এবার পুজোর সময় কোলাঘাট নিয়ে চলো, কতদিন তো যাওয়া হয়নি, ভাইটার সঙ্গে দেখা হবে। গোপীকৃষ্ণবাবু বিরক্ত হয়ে বললেন, হ্যাঁ, যাচ্ছি এখন তোমার সেই অজগণ্ড মুখ্য ভাইয়ের সঙ্গে দেখা করতে, সেই ধপধপি জায়গায়। গোপীকৃষ্ণবাবুর স্ত্রী ঝাঁঝালো সুরে বলে উঠলেন, হোক গণ্ডমুখ্য, তোমার চেয়ে আর তোমার ওই হোমিওপ্যাথি জল বেচা ডাক্তার বন্ধুর চেয়ে অনেক ভালো। সে তবুও আছে কানপুরে, ১৫০ টাকা রোজগার করছে, আর তুমি বিয়ে পাশ করে ৬০ টাকায় ঘষছ আজ সেই আমার বিয়ে হওয়া পর্যন্ত। বেলুড়ের ওদিক কখনো মারালে না দুজনে? তোমাদের চেয়ে সে অনেক ভালো। মেয়ে মানুষের সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই। গোপীকৃষ্ণবাবু চুপ করে শুয়ে পড়লেন। পরদিন আবার আপিস থেকে ফেরবার পথে গেলেন শম্ভু ডাক্তারের ওখানে। চা পানের পর আবার দুজনের নিবিড় পরামর্শ শুরু। কত টাকা সঙ্গে নিয়ে যাওয়া যায় তার একটা নিট হিসেব করে ফেলতে হবে। শম্ভু ডাক্তার বলেন, আশু স্যান্ডেল কাল এসেছিল তুমি যাওয়ার পরে। তার মুখে শুনলাম পথে নিমিয়াঘাট বলে একটা স্টেশনে নেমে পরেশনাথ পাহাড়ে ওঠা যায়। তা চলো না কেন, এক ঢিলে ২ পাখি মারা যাক। পরেশনাথ পাহাড়? হ্যাঁ, হাইয়েস্ট হিল অন দি বেঙ্গল প্লেন। সেটা দেখা? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো, তাই যাওয়া যাবে। টাকাটার হিসেব ধরো এবার। যাতায়াতে ধরো রেল ভাড়া, খোরাকি আর টুকিটাকি জিনিসপত্তর কেনা। কিনতে গেলে হাতি কেনা যায়, জিনিস কেনা বাদ দাও, শুধু নিট খরচ যেটা। এইভাবে সেদিনও কেটে গেল। পরদিন আবার পরামর্শ সভা বসে। এদিন কথা ওঠে কি কি জিনিস সঙ্গে নেওয়া যাবে। মশারি নেওয়া যাবে কিনা এ তর্কের সেদিন কোনো মীমাংসা হলো না। শম্ভু ডাক্তার বলেন, যেখানেই যাও মশা থাক না থাক মশারি সঙ্গে থাকাই ভালো। মশা কামড়ালেই ম্যালেরিয়া হয়, ফাইলেরিয়া হয়, আরও কত কি। মশারি নেওয়াটা এসেন্সিয়াল। গোপীবাবুর মতে অতদূর পশ্চিমে পাহাড়ের দেশে মশা ফসা নেই। এ কি আর বাংলাদেশের খানাডোবা ভরা পাড়া গাঁ, মিছিমিছি ভার বোঝা বাড়ানো। ট্রাভেল লাইট, এক গাদা বোঁচকা বুঁচকি ঘাড়ে করে বেড়ানোর কোনো মানে হয় না। রাত ১০টা। ২ বন্ধু সভা ভঙ্গ করে সেদিনের মতো যে যার বাড়ি চলে গেলেন। আবার পরদিন দুজনে মিললেন। আজকার তর্কের বিষয় খাবার জিনিস কি কি সঙ্গে নেওয়া যাবে। বাড়িতে লুচি পরোটা করে নেওয়াই ভালো, খাওয়ার জিনিসের আগুন দর। ১ টাকার খাবার খেলে পেট ভরে না। কি কি খাবার নেওয়া যায়? লুচি না পরোটা? আলুর তরকারি নেওয়ার দরকার নেই, বড্ড দাম আলুর। কুমড়োর ছোঁকা আর কচুর ঘন্ট দিব্যি তরকারি। আরও কয়েকদিন এইভাবে কাটাবার পরে পুজোর নিকটে এসে পড়ল। গোপীকৃষ্ণবাবুর মনে আনন্দ আর ধরে না। স্ত্রীকে বললেন, সব ঠিক থাকে যেন, ছোট মশারিটা সেলাই করে দাও, আর একটা ছোট ঘটি। দিন ৭ পরে পুজোর ছুটি হবে। গোপীকৃষ্ণবাবুর ডাক পড়ল একদিন বড়বাবুর ঘরে। বড়বাবু বললেন, একটা কথা বলি, পুজোর বোনাসের লিস্ট হয়েছে, তাতে কিন্তু আপনার নাম নেই। আজ্ঞে কেন? আর বছর আপনারা কজন লিফট পেয়েছিলেন, এবছর আবার তাদের বোনাস দিলে অন্য সবার উপর অবিচার করা হয়, তাই ঠিক হয়েছে। স্যার, এ কেমন যুক্তি হলো? সন্তুষ্ট হয়েই তো আপনারা লিফট দিয়েছিলেন, এবছর তবে এমন কি অপরাধ হলো আমাদের? বাঙালির আপিস, যা মনিবের রায় সেই অনুসারে কাজ হবে। মনিব যা ভালো বোঝেন, যুক্তি টুক্তি এখানে খাটবে না।
হলো তাই। অন্য সকলের 1.5 মাসের মাইনে বোনাস পেয়ে গেল, গোপীকৃষ্ণবাবুর অদৃষ্টে জুটল শুধু মাইনেটি। সেই দিনই গোপীবাবু অগ্রিম কিছু টাকার দরখাস্ত করলেন। মঞ্জুর হলো মাত্র 15টি টাকা, তাও বজায় রাখা গেল না। দেশের বাড়ি থেকে চিঠি এসে হাজির। বৃদ্ধা পিসিমা লিখেছেন, চৌকিদারি ট্যাক্স বাকি পড়েছে অনেক দিনের, এবার না দিলে ঘরবাড়ি ক্রোক হবে। পত্রপাঠ 8 টাকা 13 আনা 6 কোয়ার্টারের ট্যাক্স বাবদ যেন পাঠানো হয়। গোপীকৃষ্ণবাবু প্রথমে রাগ করেছিলেন, যাই যাগ্যে ক্রোক হয়ে, ভারী তো ভাঙা পৈতৃক বাড়ি, মশার জঙ্গলে ভর্তি। কেন পিসিমা বাঁশ আম কাঁঠালের উপসত্ত্ব ভোগ করছেন, চৌকিদারি ট্যাক্সটা তিনি দিতে পারেন না? আমার ঘাড়ে কেন চাপিয়েছেন? আমি কি সেখানে বাস করি? পাঠাবো না টাকা। পরে তাঁর স্ত্রী বোঝালেন, চোরের উপর রাগ করে মাটিতে ভাত খেয়ে কি লাভ? তাঁরই 2টি ছেলে, বেঁচে থাকলে ও সম্পত্তি তাদেরই থাকবে। বুড়ি পিসিমা চোখ বুঝবেন আজ বাদে কাল। বাড়িঘর বজায় রাখবার গরজ তাঁর তত থাকবার কথাও নয়। শম্ভু ডাক্তারের বৈঠকখানায় গোপীকৃষ্ণবাবু ঢুকলেন একটু মন মরা ভাবে। দেখলেন শম্ভু ডাক্তারের মনের অবস্থাও তেমন সুবিধে নয়। চা এলো, ভ্রমণ বিষয়ে কোনো কথাই ওঠে না, অন্যান্য কথাই চলে। গোপীবাবু সাহসে ভর করে বললেন, তারপর ওই যাওয়া সম্বন্ধে কি ঠিক করলে? শম্ভু ডাক্তার বললেন, তা ভাই, এ মাসে যা পেয়েছিলাম সব গেল ছেলেমেয়ের কাপড় চোপড় কিনতে। আগে তো ভাবিনি অত টাকা কাপড়ে খরচ হবে। 1খানা করে কাপড় কিনতে 43 টাকা খরচ হয়ে গেল, আর হাতে টাকা নেই। তবে 5 দিন এখনো বাকি, দেখি যদি এর মধ্যে কোনো শক্ত কেস টেস এসে যায় ভগবানের দয়ায়। গোপীকৃষ্ণবাবুও নিজের টানাটানির কথা ব্যক্ত করেন, তবে এখনো 5 দিন বাকি, ওই যা ভরসা। যদিও এটা মনকে চোখ ঠাড়া মাত্র, 5 দিনে গোপীকৃষ্ণবাবু কি আর 30,000 টাকার লটারি পাবেন? তা কিছু নয়। শম্ভু ডাক্তার বললেন, আচ্ছা, চিত্রকূট যদি নাও হয় অত দূর, টাইম টেবিলে একটা জায়গা বলছে ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম, লুপ লাইনের কাজরা স্টেশন থেকে 6 মাইল। সিনারি বেশ বলে লিখেছে। আর আজ আমার শালিও বলছিল গ্র্যান্ড কর্ড লাইনের নিমিয়া ঘাট বলে একটা স্টেশন থেকে পরেশনাথ পাহাড় যাওয়া যায়, তাই যাবে, খরচ কম হয়। আবার রাত 10টা পর্যন্ত আলোচনা। ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম না পরেশনাথ পাহাড়, কোনটা সস্তা? হিসেব করে টাইম টেবিল পড়ে দেখা গেল তাতেও 25 থেকে 30 টাকা খরচ পড়বে জন পিছু, তার কম হবে না। ও একরকম করে জোগাড় হয়ে যাবে এখন, বললেন শম্ভুবাবু। আশ্চর্যের বিষয়ে রোগী এবং রোগ 2 হঠাৎ কলকাতা শহরে বড্ড কমে গেল। সারা দিনে আগে তবুও 2 টাকাও হতো, এখন 5 আনার নাক্স ভূমিকাও বিক্রি হয় না। রোগী দেখা তো দূরের কথা, ওষুধ বিক্রি পর্যন্ত বন্ধ। তার উপর শম্ভু ডাক্তারের মামাতো ভাই বিধু এসে হাজির, সঙ্গে তার স্ত্রী। দেশে চলছে না আদৌ। এত বড় ডাক্তার পিস্তুত ভাই থাকতে তারা কি না খেয়ে মরবে? গোপীকৃষ্ণবাবুর অবস্থাও যে ভালো তা নয়। ইতিমধ্যে একদিন তার ভাইজি জামাই 2 ইলিশ মাছ 5 টাকা দিয়ে কিনে নিয়ে হাজির। গোপীবাবুর স্ত্রী এসে বললেন, ওগো শুনছো, জামাইয়ের ও মাছের টাকাটা দিয়ে দিও যাওয়ার সময়। গোপীবাবু রেগে উঠে বললেন, কেন, আমি কি বলেছিলাম আমার বাসায় মাছ কিনে না আনলে আমরা সবাই না খেয়ে মরতে বসেছি? 5 টাকা খরচ করে 1 জোড়া মাছ না আনলে চলছিল না? ছি, ও কথা বলতে নেই। জামাই মানুষ এনে ফেলেছেন যখন, তখন সে দাম দিতেই হবে। সবাই মিলে মাছটা তো খাওয়া হয়েছে, জামাই তো একা খাননি। খাননি তা কি, আমার সংসারে 1 পো খয়রা মাছ কিনলে চলে যায় 6 আনা দিয়ে। 5 টাকার মাছ কিনে একদিন খেয়ে আমার লাভটা কি হলো বলতে পারো? যতই উল্টো তর্ক করুন, তাকে শেষ পর্যন্ত সুবোধের মতো মাছের দামটা জামাতা বাবাজির হাতে গুঁজে দিতে হলো যখন তিনি যাচ্ছেন। মিটে গেল ব্যাপার। 8টা টাকা বুক করে রাখা ছিল, তার মধ্যে ইলিশ মাছের ঠেলায় গেল 5টা টাকা অকারণে বেরিয়ে।
শম্ভু ডাক্তারের ডিসপেন্সারিতে বসে দুই বন্ধু কথা বলছেন। এবার কিন্তু ভ্রমণের আলোচনা নয়, কোথাও যাওয়া তাঁদের হবে না, দুজনেই বুঝেছেন। বোটানিক্যাল গার্ডেনের বস্তা পচা আটা ময়দার কথা উঠেছে। ভ্রমণের সম্বন্ধে একটা কথাও কেউ বলেননি আজ। কাল ষষ্ঠী। হঠাৎ গোপীকৃষ্ণবাবু উসখুস করতে করতে পকেট থেকে একখানা রঙিন কার্ড বের করে বললেন, হ্যাঁ, এই বলছিলাম কি, আমাদের আপিসের বঙ্কু সরকার কাল আপিস বন্ধের দিন এখানা দিয়ে গেল। ওদের গ্রাম লাঙল পোতায় সর্বজনীন দুর্গোৎসব হবে, তারই নিমন্তন্ন। রামায়ণ গান হবে, চণ্ডী হবে দুরাত। যাবে? বেশি দূর নয়, বারাসাত স্টেশনে নেমে 2 মাইল। চলো, পুজোর ছুটিটা তবুও কলকাতার বাইরে। আর সে বেশ জায়গা, ছেলে ছোকরাদের দল মিলে রাস্তা করেছে, ঘাট করেছে, জঙ্গল কেটেছে। একটা পুরনো শিব মন্দির আছে নাকি অনেক কালে। তাহলে কাল সকাল 7টার শিয়ালদা থেকে দত্তপুকুর লোকাল ছাড়বে, ওতেই চলো যাওয়া যাক। দেখবার মতো জায়গা। শম্ভু ডাক্তার উৎসাহের সঙ্গে বললেন, বেশ বেশ, সে বেশ বেড়ানো হবে এখন, চলো তাই। আমি ঠিক সময় রেডি হয়ে স্টেশনে হাজির হব কাল। পরবর্তী 3 দিন দুই বন্ধুর পরম আনন্দে লাঙল পোতায় কাটে। সত্যিই বেশ জায়গা, অনেক কিছু দেখবার আছে। একটা পুরনো শিব মন্দির, চৌধুরীদের বড় মজা দিঘি, গাঁয়ের ছেলে ছোকরাদের নিজেদের তৈরি করা মেটে রাস্তা। শনিবার সোমবারে হাট বসে, বেগুন কুমড়ো ঝিঙে রাঙা আলু বিক্রি হয়। রামায়ণ গান হলো নবমীর রাত্রে। পরদিন হলো গ্রামের দলের কেষ্টযাত্রা। খাওয়া দাওয়া কদিন বেশ হলো। বঙ্কু সরকার অতিথি বৎসল লোক, খুব খুশি গোপীকৃষ্ণবাবু ও শম্ভু ডাক্তার। লিসেন চ্যানেলে আজকে শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ভ্রমণ কাহিনী।